অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গ্লোবাল সাউথ সামিটে ডক্টর ইউনূস জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের আশ্বাস। শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা মামলা দায়ের। বিডিআর হত্যাকাণ্ডেও জড়িত থাকার অভিযোগ। শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে বড় ঘাতক বলছে বিএনপি। শিক্ষার্থী আন্দোলনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ জাতিসংঘের। এবং চাল নিয়ে চালবাজি থামছে না ব্যবসায়ীদের। বিপাকে নিম্ন আয়ের মানুষ। কৃষি খাতে ভর্তুকি সহ নীতিগত সহায়তার তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। অন্তর্ভুক্তিমূলক বহুত্ববাদী গণতান্ত্রিক ধারায় ফিরতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে আয়োজিত ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান সংস্কার করে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণও জানান প্রধান উপদেষ্টা। নাসির উদ্দিনের প্রতিবেদন। ভারতের নয়াদিল্লিতে বসে ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের তৃতীয় আসর রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনটি সঞ্চালনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। हमारे बीच कैपेसिटी बिल्डिंग, स्किलिंग और नॉलेज शेयरिंग पर काम कर रहा है। সামিটে ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার বৈপ্লবিক উত্তরণ তুলে ধরেন। In 1952, the Bangladeshi students sacrificed their lives for their mother tongue. It inspired the struggles for the right to speak in their own mother language all over the world. Some 7 decades later, our student-led Second Revolution is inspiring youth throughout the global South to raise their voice for democracy and human rights, dignity, equality, and shared prosperity. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair, and participatory elections can be held. নির্বাচন, বিচার বিভাগ, স্থানীয় সরকার, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় সংস্কারকেই গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy, and education. We are holding dialogue with political parties, civil society leaders, and experts to give shape to democratic aspirations of our revolutionary discourses. প্রতিশ্রুতিবদ্ধ শক্তিশালী তরুণ সমাজকেই আগামীর চালিকা শক্তি উল্লেখ করেন তিনি। I am honored to be the oldest young person to take part in this revolution and help them make their dreams come true. They need support from all of you. Wish them well, wish them success. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর এবং এর পরবর্তীতে বৃক্ষরোপণ করেন। দেশ পুনর্গঠন এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে জনগণের সেবা এবং কল্যাণই মূল কাজ হবে বলে জানান উপদেষ্টারা। সবসময়ই তো নতুন যুগের সূচনা করেছে কোনো না কোনো আন্দোলন দিয়ে, সব শেষে এবার যে ছাত্র আন্দোলন, এটা সব কিছুকে ছাড়িয়ে গেছে এবং সেজন্যই আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণের বড় চ্যালেঞ্জ।
যাচাই বাছাইয়ের পর ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভুয়া পরিচয়ে জাল সনদ নিয়ে যারা রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেছেন তাদের ছাড় দেয়া হবে না। পরে কোতোয়ালী থানার কার্যক্রম পরিদর্শন করেন ফারুকী আজম। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে, নানানভাবে হয়েছে, সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল সহ ৩৪ জনের বিরুদ্ধে চট্টগ্রামে আরেকটি হত্যা মামলা হয়েছে। চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেন নিহত এইচএসসি পরীক্ষার্থী তানভীর সিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও প্রায় ৫০ জনকে এতে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই সারা দেশে শাটডাউন কর্মসূচি চলাকালে বহদ্দার হাটে গিয়ে অবস্থান নেয় ছাত্র জনতা। এ সময় হাসিনা ও নৌফেলের নির্দেশে অন্য আসামিরা তাদের উপর গুলি করে। এতে তানভীর ছাড়াও শিক্ষার্থী হৃদয় ও মাহিন নামে এক পথচারী মারা যায়। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের পরিবার। দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে এক সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা সরাসরি জড়িত বলে দাবি করা হয়। নাসিরুদ্দিনের আরেকটি প্রতিবেদন। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানা দখল করে তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা এবং 17 জন বেসামরিক নাগরিককে হত্যা করে বাহিনীর বিদ্রোহী সদস্যরা। 15 বছর পর সেই ঘটনা নিয়ে শনিবার সংবাদ সম্মেলন করেন নিহতদের পরিবারের সদস্যরা। এর সঙ্গে শেখ হাসিনা, তার মেয়ে এবং আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা সরাসরি জড়িত বলে অভিযোগ তাদের। একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, বলে দিলাম এটা সত্য। 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না, কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায়, গণভবনে, সংসদে। খুনি কি আর নিজের বিচার করবে? আমি কিন্তু কখনো কাউকে বলি না যে আমার বাবা মারা গেছেন, আমার বাবা হি হ্যাজ পাসড অ্যাওয়ে, হি ইজ ডেড, হি ইজ ডিজিজড। নো, he was killed, he was assassinated. Let this be on record. বিডিআর বিদ্রোহে নিহত কর্নেল কুদরত ইলাহি রহমান শফিকের ছেলে অ্যাডভোকেট সাকিব রহমান 7 দফা দাবি তুলে ধরেন। বলেন, হত্যাকাণ্ডের সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে তার প্রতিবেদন জনসমক্ষে আনতে হবে। পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সেই সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে। হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক 3 জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে, অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে এবং গ্যাজেটে শাহাদাত বরণকারী সকলকে শহীদের মর্যাদা দিতে হবে। হত্যাকাণ্ডের ঘটনায় ডাল ভাত নিয়ে দ্বন্দ্বের যে কথা প্রচার করা হয় তা সত্য নয় বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে ডিপ্রাইভ করা হয়েছে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ওই ঘটনায় বাধা দিলেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সাবেক এই প্রধানমন্ত্রীকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাতক উল্লেখ করে তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান দলটির নেতারা। রেজা খানের রিপোর্ট। গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহ সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি শীর্ষক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে।
এতে নতুন সংবিধান প্রণয়ন করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর। বর্তমান সংবিধান দিয়ে হবে না, এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে। আপনাদেরকে অবশ্যই প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার দাবি জানান। যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করতে হবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ শেখ হাসিনাকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাতক আখ্যা দেন। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। শিক্ষার্থী আন্দোলনে পুলিশ হতাহতের জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দায়ী করেন তিনি। স্থানীয় জনগণের রোষে তারা এইভাবে নিহত হয়েছে। তারা এদের মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ এবং পরবর্তীতে সংঘাত দমনে অপ্রয়োজনীয় এবং মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক প্রতিবেদনে এমন দাবি করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। ইন্টারনেট বন্ধ এবং কারফিউ জারি করে মত প্রকাশ এবং স্বাধীন চলাচলে বাধা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। নাসিরউদ্দিন জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার ১৫.৫ বছরের শাসন আমলের পতন হয়। বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতা বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর OHCHR। গণমাধ্যম এবং আন্দোলনে যুক্তদের দেয়া তথ্য উল্লেখ করে সংস্থাটি বলছে, ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বিক্ষোভ এবং পরবর্তী সহিংসতায় অন্তত ৬৫০ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। ১০ পাতার প্রতিবেদনে বলা হয়, পুলিশ ও আধা সামরিক বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ এবং সহিংসতা দমনে নির্বিচার বল প্রয়োগ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাবার বুলেট ও সান গ্রেনেডের পাশাপাশি পাখি শিকারে ব্যবহৃত অস্ত্র, বুলেট সহ নানা রকম প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। বিক্ষোভকারীদের মধ্যে কিছু ব্যক্তির লাঠি, ইট বা অপ্রচলিত অস্ত্র ব্যবহারের বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগ্নেয়াস্ত্রের অপ্রয়োজনীয় ব্যবহার করেছেন। জাতিসংঘ বলছে, বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেলিকপ্টার ব্যবহার সহিংসতার মাত্রাকে তীব্রতর করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে বিক্ষোভকারী, পথচারী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য রয়েছেন। হাজার হাজার বিক্ষোভকারী, পথচারী আহত হয়েছেন। রোগীদের ভিড়ে হাসপাতালগুলো উপচে পড়েছে। নিহত ব্যক্তিদের সংখ্যার বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্ভবত প্রকৃত সংখ্যার চেয়ে কম, কারণ কারফিউ, ইন্টারনেট বন্ধ এবং চলাচলে বিধিনিষেধের কারণে তথ্য সংগ্রহ বাধাগ্রস্ত করা হয়েছে। OHCHR বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ঢাকা সহ সারা দেশে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়। প্রতিবেদনে বলা হয়, সরকার পতনের দিন গণভবন, প্রধান বিচারপতির বাসভবন, বঙ্গবন্ধু জাদুঘর সহ অনেক স্থাপনায় হামলা হয়েছে। শুধু ৫ ও ৬ আগস্ট ২৭ জেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও স্থাপনায় হামলা, লুটপাট হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অবিলম্বে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত শুরু করা, দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের জন্য কার্যকর প্রতিকার নিশ্চিত করতে কর্তৃপক্ষের বাধ্যবাধকতা রয়েছে বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারি বাহিনীর হামলায় আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন অসংখ্য ছাত্র জনতা। এদের অনেকের জীবনে নেমে এসেছে পঙ্গুত্বের অভিশাপ। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম।
গুরুতর আহতদের উন্নত চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এদিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতাকে দেখতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম। পরে তিনি সাংবাদিকদের বলেন, দেশে ইসলাম প্রতিষ্ঠা হলে সমাজের প্রতিটি স্তর বৈষম্য মুক্ত হবে। ইসলাম তো সাম্যতা চায়, ইসলাম সবার অধিকার চায়, ইসলাম উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণের জন্য আমাদেরকে বের করা হয়েছে। ইসলামের মধ্যে কল্যাণ, ইসলামের মধ্যে সাম্যতা, ইসলামের মধ্যে অধিকার। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমস্ত মানুষ, শুধু মানুষ নয়, সেখানে জানোয়ারও শান্তিতে বসবাস করতে পারবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন, আমার খেলাফতের আমলে, আমার ক্ষমতার আমলে ফোরাতের কোলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমাকে জবাব দিতে হবে। ওদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের কাছ থেকে চিকিৎসা বিল না নিতে সরকারি বেসরকারি হাসপাতালগুলোকে অনুরোধ জানান তিনি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ধান উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থানে থাকলেও লাগাম টানা যাচ্ছে না চালের বাজারে। আবার এই উচ্চ মূল্যের বাজারেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক, বিপর্যস্ত তাদের জীবন জীবিকা। আর লাগামহীন দামে চাল কিনতে রোজগারের প্রায় অর্ধেকই হারাচ্ছে নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে কৃষিতে ভর্তুকি এবং কৃষি যেন কৃষকরা নিয়ন্ত্রণ করতে পারে, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ দেখতে চান গবেষকরা। আরিফ রহমানের ক্যামেরায় উষা ফেরদৌসের প্রতিবেদন। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। গত 50 বছরে ধান উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 3,92,00,000 টনে। কৃষকদের শ্রম ঘামে অর্জিত এত উৎপাদনের পরও হাসি নেই কৃষকের মুখে। জীবন জীবিকার ভার যেন বইতে পারছেন না তারা। আমাকে তো আর কোনো উপায় নাই, এখন আমরা পঙ্গু হয়ে যাবো। যে অবস্থা দাঁড়াইছে, শেষ খরচ বাইরে গেছে, এমনিতেও বাড়তি, আবার এই বছর ডিজেল বাড়ছে, এতে 50 টাকা হয়তো বাইরে যাব, তাতে কৃষিকাজ করা সম্ভব হইব না। সারের দাম বাড়ছে, মনে করেন তেলের সব জিনিসের দাম বাইরে গেছে। আর গত বছরে বাংলাদেশে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 3,77,00,000 মেট্রিক টন। এর বিপরীতে চালের উৎপাদন ছিল 4,13,00,000 মেট্রিক টন, অথচ এর কোনো প্রভাব নেই বাজারে। আগে এই 2 বস্তা চাউল নিয়েছি 6,200 টাকার মধ্যে, আজকে 6,500 টাকা। ইনকাম সোর্স আগের চেয়ে অনেক কম, খরচা বেশি। কারো বেতন থাকে 12,000, 14,000, যাদের কেউ আছে 16,000, এদের তো যদি চাল কিনতে তো অর্ধেক টাকা লাগে। আর ব্যবসায়ীরা বলছেন এর জন্য কোনোভাবেই মিল মালিকরা তাদের দায় এড়াতে পারে না। সিজনে একটু দাম কম থাকে, তখন প্রোডাকশন বেশি থাকে, সেল কম থাকে। আর ওইটা যখন বড়দের হাতে চলে আসে তখন একটু ক্রাইসিস তৈরি হয়, সে সুবাদে একটু দামটা বাড়ে। গ্রুপ অফ কোম্পানি ওরা করে কি, ওরা প্রচুর পরিমাণ ধান স্টক করে, মানে ওদের জ্বালায় ছোট ছোট মিলগুলা তো এখন আর ওভাবে করতে পারতেছে না, যার জন্য ওরা একটা সংকট তৈরি করে, মানে ইচ্ছা করে তৈরি করে। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলা ওরা চাউলের ব্যবসা আসছে, বড় বড় রাইস মিলগুলা তৈরি করছে, কইরা ওরা মনে করেন বাজারটা এখন ওদের নিয়ন্ত্রণে চলতেছে। চালের দামে লাগাম টানতে হলে কৃষকদের নিয়ন্ত্রণে থাকতে হবে। কর্পোরেটরা নিয়ন্ত্রণে নিলে কিছুতেই সুফল পাবে না ভোক্তা। সরকারের উচিত প্রথমত হচ্ছে কৃষককে ভর্তুকি দিয়ে উৎপাদন খরচ কমিয়ে আনা, 1 নাম্বার। কৃষক যেন ন্যায্য দামে সে বাজারে বিক্রি করতে পারে সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কৃষকের কাছে দিতে হবে, যেন কর্পোরেট কোম্পানিগুলো অথবা মিল মালিকগুলো অথবা মজুতদারেরা এটা নিয়ন্ত্রণ না করতে পারে। সেই ব্যবস্থা যদি করতে পারে তাহলে কিন্তু চালের দাম আমরা অনেক কম দামে কিনতে পারবো এবং কৃষকরা ন্যায্য দামে চাল বিক্রি করতে পারবো। আর নিশ্চিত করতে হবে কৃষকদের সার, বীজ ও সেচের নিশ্চিত সরবরাহ, বলছেন কৃষি গবেষকরা। কৃষি যখন কর্পোরেটদের হাতে চলে যায় তখন কিন্তু বাজার মূল্য তারা নিয়ন্ত্রণ করে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। মাঙ্কি পক্স রোগের সংক্রমণ ঠেকাতে বিশেষ সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। শনিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঙ্কি পক্সের বিস্তার রোধে বিমানবন্দরের আগমনী চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত রয়েছে। আফ্রিকার কয়েকটি অংশে মাঙ্কি বা এম পক্সের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত 14 আগস্ট বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই রোগের লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে
থাকলে দ্রুত তা স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে। এছাড়া বাংলাদেশে আসার 21 দিনের মধ্যে কোনো যাত্রীর শরীরে মাঙ্কি পক্সের লক্ষণ দেখা দিলে 10655 নম্বরে কল করার অনুরোধ করা হয়েছে। চাকুরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে নেমেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা। রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে নিয়োগদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সময় মতো বেতন না দেয়া ও নির্যাতনের অভিযোগ করেন তারা। আরও জানাচ্ছেন জাহিদ সবুজ। সরকারের বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অস্থায়ী নিয়োগে আউটসোর্সিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন দেশের অসংখ্য মানুষ। তবে সরকারি চাকরিজীবীদের মতো নেই কাজের নিশ্চয়তা, সহ্য করতে হয় নিয়োগকারী প্রতিষ্ঠানের নানান অযৌক্তিক শর্ত। কথায় কথায় আমাদের চাকরি থেকে বের করে দেওয়া, হুমকি, এটা আমরা চাই না। বেতন 3 মাস 4 মাস পর আমাদের দেওয়া হয়, 6 মাস পর দেওয়া হয়। আমরা যদি কিছু বলতে যাই আমাদের লাথি দিয়ে চাকরি থেকে বের করে দেবে। আমরা দীর্ঘদিন ধরে এভাবে কর্মস্থলে আছি, আমাদের কোনো স্থায়ী কোনো ঠিকানা নাই, কিছু বললে আমাদের চাকরি থেকে বের করে দেয়। আউটসোর্সিং এর চাকরিটা আমরা আমাদের কথায় কথায় চাকরি নাই, আমাদের বৈষম্য শিকার হতে হয়। অস্থায়ী যেন না থাকে, আমাদের জন্য বেতন, বোনাস, ছুটি এবং ইনক্রিমেন্ট যাই থাকুক সেটা যেন সরকারিভাবে হয়। চাকরি থেকে যখন তখন বের করে দেওয়ার হুমকি, সময় মতো বেতন না দেওয়ার অভিযোগও আছে। আমাদের কোনো বোনাস নাই, বাৎসরিক কোনো বোনাস নাই, কোনো ঈদের কোনো বোনাস নাই, বৈশাখীর কোনো বোনাস নাই। মাতৃকালীন যে ছুটি আছে সে ছুটি আমাদের বন্ধের দেওয়া হয় না। যদি মাতৃকালীন ছুটি চাওয়া হয় তাহলে আমাদের চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি আসে। নিউরো সায়েন্সে গাদার মতো ঘাটাই, কিছু হইলেই গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এই বৈষম্য আমরা চাই না। আমাদের বাচ্চা আছে, বউ আছে, সবাই বোনাস পায়, সবকিছু পায়, সব ভাতা পায়, আমরা কিছু পাই না। আমরা মানুষের দিকে তাকাই টাকা লাগে। চাকরি স্থায়ীকরণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান সমন্বয়করা। প্রতিবাদ করার কারণে সেখানে আমার চাকরি এবং আমার সহকারী বেলাল হোসেন তারও চাকরি চলে গেছে। আমরা একটা দফায় চাইছি, সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং ভাই বোনদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। বেতন কাঠামো ও শিক্ষা কারিকুলাম সংশোধন সহ 9 দফা দাবিতে আন্দোলনে নেমেছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। দাবি আদায়ে রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন তারা। এতে আন্দোলনকারীদের সমন্বয়ক ইসরাত নাসিমা হাবিব প্রতিষ্ঠানের মহাপরিচালকের অপসারণ, বৈষম্য নিরসন সহ প্রধান শিক্ষকদের নবম এবং সহকারী শিক্ষকদের 10ম গ্রেড প্রদানের দাবি জানান। পরে 9 দফা দাবি বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। আমরা 9 দফা দাবি করেছি, তার মধ্যে মূল দাবি হচ্ছে আমরা প্রাথমিক শিক্ষার নিজস্ব জনবল দিয়ে ক্যাডার চাই, দালাল মুক্ত প্রশাসন চাই, আমাদের যে শিক্ষা ব্যবস্থা কারিকুলামটা চেঞ্জ করতে হবে। প্রত্যেকটা বিদ্যালয়ে একজন করে অবশ্যই কম্পিউটার অপারেটর এবং একজন করে অফিস সহকারী দরকার। বিদ্যালয়ে আমরা শ্রেণী পাঠদান কার্যক্রমেই থাকতে চাই। আমরা বিভিন্ন জরিপ, বিভিন্ন কৃমিনাশক ট্যাবলেট, বিভিন্ন ধরনের সরকারি কাজে প্রাথমিক শিক্ষকদেরকে আর চাকর হিসেবে আর নেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্ব রক্ষা সহ 8 দফা দাবিতে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধা পরিবার ও বাংলাদেশ স্বতন্ত্র পার্টি ঐক্য পরিষদ। শেখ হাসিনা সহ দ্বাদশ সংসদ নির্বাচনে সরকারের দোসরদের বিচার এবং গ্রেফতারের দাবি জানান তারা। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে শেখ হাসিনার জুলুমের শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানের থানা ভিত্তিক তালিকা প্রস্তুত করে টপ 10 ঘটনাকে 45 দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান বক্তারা। বলেন, ভাষানটেক পুনর্বাসন প্রকল্প এবং কলমিলতা বাজারের অমীমাংসিত বিষয়টিরও দ্রুত সমাধান করতে হবে। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গুরুত্বপূর্ণ একটি সড়ক কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। চলাচলের একমাত্র রাস্তাটি কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধনও করেছেন তারা। সড়কটি সংস্কারে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধিরা। চাঁদপুর থেকে রফিকুল ইসলাম বাবুর তথ্যে আরো জানাচ্ছেন শারমিন স্বর্ণা। দীর্ঘ 40 বছর ধরে যাতায়াতের পথ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী ঈদগাহ মাঠ থেকে খানবাড়ি জামে মসজিদ পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা। সম্প্রতি এর কিছু অংশ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে বাধ্য হয়ে বিকল্প পথে চলাচল করছেন স্থানীয়রা।
রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছেন তারা। দাবি জানান সড়কটি দ্রুত সংস্কারের। 30 থেকে 35 বছরের পুরাতন রাস্তা রাতের আধারে কাটটা পালাই দিছে। কেটে ফেলার কারণে আমাদের স্কুলের ছাত্রছাত্রী আসা যাওয়ার খুব অসুবিধা এবং এলাকাবাসী 4-5 হাজার লোক ওখানে বসবাস করে, ওনারা আসতে খুব অসুবিধা। এই যে দুর্বৃত্তরা রাতের আধারে রাস্তাটি কেটে ফেলছে, তাদের বিচারের আওতায় আনার জন্য ইউনিয়ন পরিষদের বরাদ্দে পুনরায় মাটি ভরাটের মাধ্যমে রাস্তাটি সংস্কারের আশ্বাস দিলেন এ জনপ্রতিনিধি। মানুষের দুর্ভোগ হচ্ছে, সেই জন্য আমি আমার ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং প্রশাসনিকভাবে আমি সুষ্ঠু বিচার চাই। শুধু আশ্বাস নয়, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ চান তারা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল গোটা ভারত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ নানা দাবিতে ভারত জুড়ে সর্বাত্মক ধর্মঘট পালন করছেন চিকিৎসকরা। ঘটনায় জড়িতদের ফাঁসি চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে ভর্তি পরীক্ষার ফি বাড়ানোর প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। এই ঘটনায় জড়িতদের বিচার দাবিতে রাস্তায় নেমেছেন বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এই ঘটনায় বেশ কয়েকটি দাবি তুলে ধরেছেন তারা। উপযুক্ত তথ্য প্রমাণ সহ দোষীদের চিহ্নিত করে সাজা দেয়া, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিবিআইকে দোষীদের নাম ঘোষণার পাশাপাশি আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ এবং ঘটনার দিন দায়িত্বে থাকা হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পদত্যাগের দাবি জানান তারা। এছাড়া খুন হওয়া চিকিৎসকের পরিবারকে আজীবন সহায়তা এবং অবিলম্বে রাজ্য সরকার থেকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের আবদার করেন তারা। was reinstated as the new MSVP of Arjigor Medical College. একই সঙ্গে যত দ্রুত সম্ভব হাসপাতাল চত্বর, হোস্টেলের বাইরে সবখানে করা নিরাপত্তা মোতায়েনের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরা, পুরুষ এবং নারী নিরাপত্তা রক্ষী নিয়োগ সহ কর্মক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে বলেও জানান তারা। The Commissioner of Kolkata Police should take strict and necessary action against the digital defamation of Arjigor students that is being circulated in the social media. অন্যদিকে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভে নেমেছেন বেলুচিস্তান স্টুডেন্টস অ্যালায়েন্স। শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধি করায় দরিদ্র শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছেন না। শিক্ষাকে আরও সহজলভ্য করার দাবি শিক্ষার্থীদের। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় 80 জনের মৃত্যু হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় মারা গেছে আরও 40 ফিলিস্তিনি। ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী আল কায়দার হামলায় 16 সেনা নিহত হয়েছে। ইশতিয়াক হোসেনের আরেকটি ডেস্ক রিপোর্ট। সুদানে আধা সামরিক বাহিনী আরএসএফ এর হামলায় 80 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্য সুদানের সিন্নার রাজ্যের জলকনি গ্রামে হামলা চালায় আরএসএফ এর সদস্যরা। এনডিটিভি বলছে তাদের লক্ষ্য ছিল স্থানীয় নারীদের অপহরণ করা। এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে বেপরোয়া গুলি চালায় আধা সামরিক বাহিনী। গাজা উপত্যকার আল জাওয়াদা সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরো 40 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এতে 40,000 ছাড়িয়েছে প্রাণহানি। আহত হয়েছে 92,400 শতাধিক মানুষ। লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় 10 জন নিহত ও 5 জন আহত হয়েছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইয়েমেনের আবিয়ান প্রদেশে একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় 16 সেনা সদস্য নিহত ও 18 জন আহত হয়েছেন। হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে আসা মাত্র সেটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে আল জাজিরা। হামলার দায় স্বীকার করেছে আল কায়দা জঙ্গিরা। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। এরই সাথে শেষ করব মোহনা সংবাদে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গ্লোবাল সাউথ সামিটে ডক্টর ইউনূস জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের আশ্বাস। শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা মামলা দায়ের। বিডিআর হত্যাকাণ্ডেও জড়িত থাকার অভিযোগ।
শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে বড় ঘাতক বলছে বিএনপি। শিক্ষার্থী আন্দোলনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ জাতিসংঘে। এবং চাল নিয়ে চালবাজি থামছে না ব্যবসায়ীদের। বিপাকে নিম্ন আয়ের মানুষ, কৃষি খাতে ভর্তুকি সহ নীতিগত সহায়তার তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohuna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।